তো হে গাইস, ওয়েলকাম টু রিয়েল স্পোর্টস বেঙ্গলি। তো বন্ধুরা, এটাই মোহনবাগান, যেখানে কোন প্লেয়ার মাঠে খেলছে সেটা ম্যাটার করে না, ম্যাটার করে ম্যাচের শেষে স্কোর লাইনটা। যেখানে আজ মোহনবাগান মাঠে নেমেছিল কেরালা ব্লাস্টার্সের সাথে কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলতে কালিঙ্গা সুপার কাপ, এবং কেরালা ব্লাস্টার্সকে 2-1 গোলে হারালো তারা। ঠিক কথা বলতে, ম্যাচের আগে আপনি যে কাউকে জিজ্ঞাসা করে নিতেন, তারা হয়তো ভাবছিল যে কোনোভাবে যদি ম্যাচটা 90 মিনিট অবধি 0-0 বা 1-1 শেষ করা যেতে পারে, তারপর যদি পেনাল্টি শ্যুট আউটে খেলা যায়, কোনোভাবে যদি জিতে দেওয়া যায়, এটাই একটি বড় ব্যাপার হতে পারে। কিন্তু সত্যি কথা বলতে আজকে এখন ম্যাচে দেখা গেল হলো পুরোপুরি অপোজিট। এক প্রকার বলতে গেলে 60 মিনিট মোহনবাগান কেরালাকে ডমিনেন্টই করে গেল, এবং তখনই 2-0 হয়ে যাওয়ার পর খেলা বলতে গেলে পুরো শেষ করে দিয়েছিল মোহনবাগান। যেখানে আমরা দেখতে পেলাম সালাউদ্দিনের ম্যাজিক, যেখানে সালাউদ্দিন বলতে গেলে নাওচাকে পকেটে পুরে রেখে দিয়েছিল। অন্যদিকে আমরা দেখতে পেলাম সাহাল এবং আশিক কুরেনের ডান্সিং মুভস, যেখানে দুজনের স্কিলে এক প্রকার বলতে গেলে কেরালার ডিফেন্স বিধ্বস্ত হয়ে গেছিলো। এবং দেখতে পেলাম ধীরাজ সিংয়ের কিছু অনবরত সেভ। এবার যদি ম্যাচের রিভিউতে আসা যায়, তো ম্যাচের প্রথমে মোহনবাগান নেমেছিল আরএফডিএল স্কোয়াডদের নিয়ে, যেখানে শুধুমাত্র সিনিয়র টিমে কয়েকটাই প্লেয়ার ছিল, যাদের মধ্যে ছিল মেনলি সাহাল আব্দুল সামাদ, আসিফ কুরুনিয়ান এবং দীপক টাংরি, যারা মেনলি একটু ভালো গেম টাইম পেয়েছিল। অন্যদিকে আজকে মোহনবাগানের ডেবিউট করেছিল নুনো রেইস। এছাড়া বাদবাকি পুরোটাই ছিল মোহনবাগান আর আরএফডিএল এর স্কোয়াড। ম্যাচের প্রথম থেকে দুটো টিমই তেমন অ্যাটাক করতে পারেনি প্রথম 15 থেকে 20 মিনিট অবধি, যেখানে দুটো টিমই মেনলি বক্স টু বক্স খেলছিল মিডফিল্ড রোল হিসাবে। তারপরে হঠাৎ করে ম্যাচের এই 25-26 মিনিট নাগাদ হয় একটা জিনিস, যেখানে আশিক কুরুনিয়ানকে ট্যাকেল করা হয় এবং মোহনবাগান প্রায় একটি ফ্রি কিক, সেই ফ্রি কিক থেকে মোহনবাগান একটি বল ওপর দিয়ে দেয় সালাউদ্দিনকে, এবং সালাউদ্দিন খুব সুন্দরভাবে বলটি ক্রস দেয় সাহালকে, এবং সাহাল সত্যি কথা বলতে একটা ব্রিলিয়ান্ট ফিনিশ করে ওখান থেকে, এবং তখন মোহনবাগান এগিয়ে যায় 1-0 করে। সত্যি বলতে আমি তখন একেবারে শক হয়ে গেছিলো, কারণ আমি নিজেও ভাবিনি যে মোহনবাগান 1 গোলের লিড নিয়ে নেবে। হয়তো এটা কেরালা ব্লাস্টার্স বলেই সম্ভব ছিল, কারণ কেরালা ব্লাস্টার্সের আমরা দেখেছি প্রত্যেকবার ভালোভাবে স্টার্ট করার পর চোখ করে দিতে তারপরে ম্যাচটাকে। বিশেষ করে এক্সিস নকআউট টুর্নামেন্টে কেরালার রেকর্ড একেবারেই ভালো না। তখন থেকেই আমরা সালাউদ্দিনের স্কিল সম্পর্কে কিছুটা আন্দাজ করতে পারছিলাম যে আজকে এসে কী করতে চলেছে কেরালার ডিফেন্সের সাথে। অন্যদিক দিয়ে গোলটা খাওয়ার পর কেরালা ব্লাস্টার অনেকগুলো অ্যাটাক তুলে আনার চেষ্টা করে, যেখানে নোয়া একটি দূর থেকে শট নেয় আগের এবারে ইস্ট বেঙ্গলের ম্যাচটার মতো, কিন্তু ধীরাজ সিং একটি ভালো সেভ করে নেয়, বলটা সোজাসুজিভাবে ধীরাজ সিংয়ের হাতে যায়। তাই এছাড়াও নানা অ্যাটাক কেরালা তৈরি করার চেষ্টা করলো, কোনোভাবেই গোলের মুখটা তারা খুলতে পারে না, এবং এইভাবে শেষ হয়ে যায় ফার্স্ট হাফ। যেখানে ফার্স্ট হাফে মোহনবাগান তেমন অ্যাটাক না করলেও ওই একটা চান্স পেয়েছিল এবং একটাতেই গোল করেছে। অ্যাকচুয়ালি বাস্তার বেড়ার কোচিংয়ে মোহনবাগান একটা প্ল্যানেই গেছিলো যে তারা এই ম্যাচে খুব একটা চান্স পেতে পারবে না, তাই যে কটা চান্স তারা পেতে পারবে সে কটাতেই গোল করার চেষ্টা করবে। এইভাবে তারা ফার্স্ট হাফ শেষ করে। এইভাবে ফার্স্ট হাফে যখন 1-0 শেষ হয়, তখন মনে হচ্ছিল কেরালা হয়তো কামব্যাক করে নেবে সেকেন্ড হাফে, কিন্তু মোহনবাগানের ডিফেন্সের ওপর তো ভরসা ছিলই। এরপর শুরু হয় সেকেন্ড হাফ, যেখানে সেকেন্ড হাফের প্রথম থেকে মোহনবাগান অ্যাটাক করতে শুরু করে। সেকেন্ড হাফের প্রথমেই একটা সালাউদ্দিনের কাছে বলের চান্স আছে, যেখানে সালাউদ্দিন ড্রিনসিককে ভালোভাবে কাট করে ঢোকে, এবং বলটা যদি তখন সে সুয়েলকে একটা পাস করতে পারতো, তখনই সুয়েল 2-0 এগিয়ে দিতে পারতো মোহনবাগানকে, কিন্তু সালাউদ্দিন নিজে শটটা মারতে যায়, লাকিলি সচিন চুরুসের সাথে বলটি সেভ হয়ে যায়। তখনই মনে হচ্ছিলো যে মোহনবাগান এই 5 থেকে 10 মিনিটে অ্যাটাকে করতে শুরু হয়েছে, তারপর যদি গোল না পায় সেক্ষেত্রে মোহনবাগান পুরোপুরিভাবে সেটব্যাক করে নেবে। কিন্তু তারপরেই আসে আর একটি মুহূর্ত, যেখানে দীপক টাংরি একটি বলকে মিডিল থেকে জিতে দেয় আশিক কুরুনিয়ানকে, এবং আশিক কুরুনিয়ান তার আগে সত্যি কথা বলতে ম্যাচটা তো অতটাও ভালো যাচ্ছিল না, কিন্তু তারপর আসে সেই মুহূর্তে যেখানে সুন্দর একটা কাট করে বলটি ক্রস করে সুয়েল ভাটের জন্য, এবং সুয়েল ভাট একেবারে স্ট্রাইকারের মতো ফিনিশ করে সঠিক জায়গা থেকে সঠিকভাবে ট্যাপ ইন করে, এবং তখনই মোহনবাগান 2-0 এগিয়ে যায়, এবং তখন মনে হচ্ছিল আর কোনোভাবে মোহনবাগান এগোবে না, এবং হলো ঠিক তেমনই। এরপর সত্যি কথা বলতে কেরালার স্ট্রাইকার জেসুস জিমেনেস অনেক সুযোগ পায়, বলতে গেলে অনেক সুযোগ, যেখানে বলতে গেলে দুটো ক্লিয়ার কাট বল পায়, যেখানেও বলতে গেলে তার মতো কোয়ালিটির স্ট্রাইকারে 2-2 করে দেওয়া তখনই উচিত ছিল, কিন্তু দুটো বলই সে গোল পোস্টের ওপর দিয়ে মারে। এছাড়াও কেরালার হয়ে পেপরা নামার ফলে কেরালার অ্যাটাকগুলো আরও ভালোভাবে হচ্ছিলো। অ্যাকচুয়ালি আজকের ম্যাচে কেরালা সবথেকে বেশি যদি কাউকে মিস করে থাকে, সেটা হচ্ছে অ্যাড্রিয়ান লুনা। মিডিল থেকে কেরালা তেমনভাবে কোনো অ্যাটাকই তৈরি করতে পারছিল না, এবং নোয়াও দ্যাটস ওয়াই কোনো সাপোর্ট পাচ্ছিল না। আর মোহনবাগান এবার একটি ভালো কাজ করেছিল, নোয়াকে পুরোপুরিভাবে ব্লক করে রেখেছিল, দ্যাটস ওয়াই কেরালাও তেমন খুব ভালো অ্যাটাক করতে পারেনি। এইভাবে ম্যাচ আস্তে আস্তে যখন 84-85 মিনিটের গড়ায়, তখন আমরা অ্যাকচুয়ালি দেখতে পেলাম ম্যাজিক কাকে বলে ফুটবলে অ্যাকচুয়ালি যে গোলই সব না, সেটা তখন বোঝা গেলো, যে একটা পায়ের স্কিল নেইমার জাতীয় সেইটাও যেটা আছে সেটা বোঝা গেলো, যখন মোহনবাগান ওই 84-85 মিনিট টাইম চলছিল এবং কর্নার পায়, এবং তখন থেকে প্রায় 5 থেকে 10 মিনিট সাহাল আর আশিক কুরুনিয়ান দুজন মিলে
পুরো ওই কর্নার ফ্ল্যাগের ওখান দিয়ে কেরালার ডিফেন্ডারগুলোকে পুরো নাচিয়ে ছেড়েছিল। একসময় তো ডিনসিক কেরালার যে ক্যাপ্টেন ছিল আজকে, সে তো রেগে গিয়ে সাহালকে ফেলেই দিল এবং ইয়েলো কার্ডও কনসিড করে নিল। তখন অ্যাকচুয়ালি দেখে মজা আসছিলো যে কীভাবে প্লেয়ারগুলোকে নাচাচ্ছে এই দুটো প্লেয়ারে মিলে। এইভাবে খেলা 92-93 মিনিটে নাগাদ যায়। তারপর কেরালা একটি অ্যাটাক করে এবং আনফর্চুনেট ওয়েতেই বলতে গেলে জেসুস জিমেনেস একটা ভালো পাস করে দেয় এবং সেখান থেকে 1v1 ছিল, আর 10 বারের মধ্যে 9 বার সেখান থেকে গোল হয়েই যায়। খুব শক্ত থাকে ধীরাজ সিংয়ে সেভ করা। তো এইভাবে খেলা 2-1 হয়ে যায়। তারপর সত্যি বলতে তখন আর 2-3 মিনিট বাকি ছিল, তখন মনে হচ্ছিল না যে গোলটা হবে। এইভাবে মোহনবাগান 2-1 ম্যাচটি জিতে যায় এবং চলে যায় সরাসরি সেমিফাইনাল। এবার দেখার যে আমাদের কোন টিম আমাদের বিরুদ্ধে আসবে, গোয়া আর পাঞ্জাব, দুটোই ভালো টিম, এবং পাঞ্জাব কি অন্যদিকে গোয়াকে সেটব্যাক করবে এটাও দেখার থাকবে। এই ম্যাচে সত্যি কথা বলতে কোনো স্পেসিফিক প্লেয়ারকে আমি বলতে চাই না, তবে বলতে গেলে পুরো মোহনবাগান টিমই একজোট হয়ে খেলেছে এবং যে রেজাল্টটা তারা যোগ্য ছিল সেই রেজাল্টটাই তারা পেয়েছে। অন্যদিকে কেরালাও যেমন খেলেছিল, একটা গোল তারাও ডিসার্ভ করতো, তারা সেই একটা গোলও পেয়েছে। মোহনবাগান প্লেয়ারের বলতে ইন্টারেস্টিং ছিল যে নুনো রেইসের খেলাটা দেখা, যেহেতু তাকে পুরো সপ্তম বিদেশ হিসেবে রেজিস্টার করা হয়েছিল এবং সে আজকে প্রথম ডেবিউ করেছিল, এবং তার খেলা দেখে সত্যিই আমার আজকে ভালো লাগলো। কারণ প্লেয়ারটার মধ্যে একটা কিছু আলাদা ব্যাপার আছে। ওই যেহেতু সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ডার, মাঝখানে ফার্স্ট হাফে দেখছিলাম নুনো রেইস হঠাৎ করে এগিয়ে যাচ্ছে বল পাস করার জন্য। এছাড়াও প্লেয়ারটার ওই ক্লিয়ারেন্সগুলো বেশ ভালো, নো ননসেন্স ক্লিয়ারিং প্লাস পাসিং অ্যাকুরেসিটাও সত্যিই ভালো, যেটা টম আর্লেটদের মধ্যে নেই। মোহনবাগান ম্যানেজারের কাছে আর একটা সমস্যা হয়ে গেল, এবার কি নুনো রেইসকে মোহনবাগান ম্যানেজমেন্ট ছাড়বে নাকি টম আর্লেটকে ছাড়বে, এই নিয়েও একটা বড় সমস্যা দেখা গেলো, নাকি দুজনকেই ছেড়ে দেয়। ওদিকে আরও কয়েকটা প্লেয়ারকে বললে আজকে আমানদীপের খেলাটা সত্যিই খুব ভালো ছিল। প্রথম দিকে একটু স্ট্রাগল করলো, লাস্টের দিকে এক প্রকার পুরো নিজে একাই নোয়াকে পুরো খেয়ে রেখে দিয়েছে, যেখানে নোয়াকে এক প্রকার বলতে গেলে নড়তেই দেয়নি। ওদিকে সালাউদ্দিন তো বলতে গেলে নাওচাকে পকেটেই পুরো রেখেছে, দ্যাটস ওয়াই কেরালার ক্লোজকে নাওচাকে তুলে নিতেও হয়েছিল। অন্যদিকে আহাল আর আশিক কুরিয়ানকে যে কাজের জন্য টিমে আনা হয়েছিল সেই কাজটা তারা প্রপারলি করেছে। যখন পুরো জুনিয়র টিমের সাথে দুটো মেনলি সিনিয়র প্লেয়ার যারা পুরো ম্যাচটা পুরো আইএসএল খেলেছে, তারা যখন যায় তাদের উপর যে বড় দায়িত্বটা থাকে তারা সেটাই করেছিল। অ্যাকচুয়ালি মোহনবাগানের অ্যাটাকে তেমন প্লেয়ার ইনভলভ হচ্ছে না, মেনলি সাহাল আব্দুল সামাদ, আসিফ কুরিয়ান, সালাউদ্দিন এবং কী নাম সুয়েল আহমেদ ভাট, এরাই অ্যাটাকে ইনভলভ হচ্ছিলো। এরা মিলেই দুটো গোল করে দেয়। ওদিকে ক্যাপ্টেন দীপক টাংরির ম্যাচটাও ছিল আজকে খুব ভালো, যেখানে দীপক টাংরি মেনলি সবথেকে বেশি ইমপ্রুভ লাগছিল দীপক টাংরিকে দেখে তার পাসিংগুলো। এরম দীপক টাংরিকে আমরা খুব কমই দেখেছিলাম। মলিনা সত্যিই দীপক টাংরিকে খুব ইমপ্রুভ করেছে। এখানে সেকেন্ড গোলটা হওয়ার আগে দীপক টাংরি একটি আশিক কুরিয়ানকে পাস দেয়, যে পাসটা ছিল সত্যিই অনবদ্য। পাসগুলো আমরা এক্সপেক্ট করতাম জনি কাউকো জাতীয় প্লেয়ারদের কাছ থেকে। অন্যদিকে দিব্যেন্দু, সৌরভ ভানুলা, এদের ম্যাচও ছিল খুব ভালো, যেখানে দিব্যেন্দু বলতে গেলে লাস্টের দিকে জেসুস জিমেনেসকে আটকে রেখেছে, যেমন একটা মনে পড়ছে গোল রেঞ্জ ক্লিয়ারেন্স করে, এই জাতীয় অনেক রকমেরও ভালো সৌরভ ভানুলা। অন্যদিক থেকে যখন নোয়া উল্টো দিক দিয়ে অ্যাটাক করার ট্রাই করে, পুরো সৌরভ ভানুলা এক প্রকার আটকেই রেখে দিয়েছিল নোয়াকে। এবং মোহনবাগান আজকে ইন্টারেস্টিংলি মাত্র একটাই সাবস্টিটিউট করে, যেখানে সুয়েল আহমেদ ভাটকে তুলে রেখে গ্লেন মার্টিন্সকে মাঠে নামায় ম্যাচটা এক প্রকার সিল করে দেওয়ার জন্য। গ্লেন মার্টিন্সও লাস্টের দিকে একটি সুযোগ পায়, যেখানে বলটি প্রায় গোলে ঢুকে যাচ্ছিল, কিন্তু বারে লেগে বলটি গোলের বাইরে চলে আসে। মোহনবাগান 3-1 ম্যাচটা জিততে পারতো। এবার ইন্টারেস্টিং হবে, যে টিমটা পুরোপুরি আন্ডারডগ হিসাবে গেছিলো সেই টিমটার বিরুদ্ধে যে টিমটা খেলতে আসবে সেই টিমটা আর কোনোভাবেই আন্ডারডগ হিসাবে মোহনবাগানকে নেবে না, এবং মোহনবাগানও একটা কাপ কন্টেন্ডার হিসাবে চলে এলো এখন। আর তো দুটো ম্যাচ যদি এরমভাবে খেলে তো হতেই পারে ট্রেবেলটা কমপ্লিটই না হয়ে যায়। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার, মানবীর সিংয়ের ব্যাকআপের বিষয়ে আমি আগের ভিডিওতে বলেছিলাম। তো মানবীর সিংয়ের ব্যাকআপ কি সালাউদ্দিন হতে চলেছে, এটাও একটি বড় প্রশ্ন। আমার কিছু দিক দিয়ে সালাউদ্দিনকে মানবীরের থেকে খুব বেটারই লাগলো, যেখানে মেনলি সালাউদ্দিনের সবথেকে যেটা ভালো জিনিস ছিল যে প্লেয়ারটা ভয় পায় না। অ্যাকচুয়ালি ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে যে ভয় কাজ করে যদি বলটা মিস করে ফেলি, ঠিকঠাক পাস দিতে পারি, সালাউদ্দিনের ক্ষেত্রে সেটা নয়, মানে খুব ভালো ড্রিবেল করছিল, এটাও একটি পজিটিভ পয়েন্ট ছিল সালাউদ্দিনের ক্ষেত্রে। এবং আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, যেখানে 3টে কেরালার প্লেয়ার কেরালাকে শেষ করে দিল, অর্থাৎ সাহাল আব্দুল সামাদ, আশিক কুরিয়ান এবং সালাউদ্দিন। তো এই ছিল আজকে কোয়ার্টার ফাইনালের ম্যাচ। পরবর্তী ম্যাচ জন্য আগে আমরা ভিডিও নিয়ে চলে আসবো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।